আসসালামু আলাইকুম, ওয়েলকাম ভিউয়ার্স টু মাই চ্যানেল কুল কেমিস্ট্রি ক্লাস। আমি হাসান ফাহিম খান, যশোর জিলা স্কুলে দশম শ্রেণীতে পড়ি। তো অনেক গোপন সূত্রে জানতে পারলাম যে আমাদের এখনও বিদায় দিইনি। সম্ভবত আগামী মাসের 14 কি 15 তারিখ শোনা যাচ্ছে যে স্কুল খুলতে পারে। তো সেখান থেকে আমি বলতে পারি যে আমি এখন স্কুলে আসি। তো যশোর জিলা স্কুলে পড়ি। তো আজকে আমাদের 9-10-এর কেমিস্ট্রি তৃতীয় অধ্যায় আমরা পড়বো। তৃতীয় অধ্যায়ের শেষের যে দুইটা অঙ্ক সূত্রের মাধ্যমে দুইটা যে টপিক দেওয়া আছে, আমরা সেই দুইটা নিয়ে আজকে আলোচনা করব। তো লেটস স্টার্ট। তো আজকে আমাদের আলোচনার বিষয় হবে আপেক্ষিক পারমাণবিক ভর, আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর এবং মৌলের আণবিক ভর। যখন আমরা পরমাণুর মৌলিক কণা সম্পর্কে জেনেছিলাম, তখন আমরা দেখেছিলাম যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই তিনটির ভর কিন্তু আসলে খুবই নগণ্য। কিন্তু আমরা জানি একটি মৌলের পারমাণবিক ভর ইকুয়াল সেই মৌলের কেন্দ্রে যে নিউট্রনটা রয়েছে, নিউক্লিয়াসটা রয়েছে, সেই নিউক্লিয়াসে যে নিউট্রন রয়েছে এবং প্রোটন রয়েছে সেই ভরের সমান। তো নিউক্লিয়াসের ভর তো এত কম, প্রোটনের ভরও এত কম। তো তাহলে অক্সিজেনের ভর 16, অ্যালুমিনিয়ামের ভর 27। এত কি করে হয়? অ্যালুমিনিয়ামে যে নিউক্লিয়াস, সেখানে ইলেকট্রন আছে 13টি। নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন আছে 13টি, প্রোটন আছে 13টি এবং নিউট্রন আছে 14টি। তো 13টা ইলেকট্রন, 13টা নিউট্রন, 13টা প্রোটন, এদের সঙ্গে 14টা যোগফল কি এতই বেশি যে সেটা 27 হয়ে যাবে? না, এই 27টা ধরা হয় আপেক্ষিক পারমাণবিক ভর, অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর। সেটা আবার কি? তো দেখো, কার্যক্ষেত্রে কিন্তু আসলে এত কম ভরের কোনো টপিক নিয়ে কিন্তু কাজ করা অত্যন্ত কঠিন। তো সেখানে কি করা হয়? সেখানে একটি কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর কার্বন 1/12 অংশ, এই 12 অংশের যে ভর, এটাকে কোনো নির্দিষ্ট মৌলের একটি পরমাণু, জাস্ট একটা সিঙ্গেল পরমাণুর ভরকে দিয়ে ভাগ করা হয়। যেমন ধর আমি যদি দেখো এখানে যে ফ্লোরিন রয়েছে, ফ্লোরিনের একটি পরমাণু ভর দেখো 3.16 × 10⁻23 গ্রাম। এটা কত ছোট হতে পারে আমাদের ধারণার বাইরে। তো এটাতে কি করা হয়? ফ্লোরিনের যে আপেক্ষিক পারমাণবিক ভর, সেটা নির্ণয় করার জন্য এই যে 3.16 × 10⁻23 এটাকে ভাগ করা হয় হলো কার্বন 12 আইসোটোপের 1/12 অংশকে দিয়ে। তো এটার মান কত? এটার মান হলো 1.66 × 10⁻24। তো এটা দ্বারা এটা ভাগ করা হয়। তো এটাকে যখন ভাগ করা হয় তখন এক্স্যাক্টলি এর কোথায় লিখি? আচ্ছা, আমি এটা মুছে দিই। তখন এক্স্যাক্টলি আমরা ফ্লোরিনের যে আপেক্ষিক পারমাণবিক ভর পাই, সেটা হলো 19 গ্রাম। তো বিষয়টা খুবই সহজ। ঠিক একইভাবে আমি যদি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বিষয়টা প্রয়োগ করি, তাহলে অ্যালুমিনিয়ামের একটি আপেক্ষিক পারমাণবিক ভর কী হবে? তাহলে একটি পরমাণুর ভর এই যে 4.482 × 10⁻23 গ্রাম বাই 1.66 × 10⁻24 গ্রাম। তো এখানে অ্যালুমিনিয়ামের ভর বেরোবে 27। দেখো, এই কারণে অ্যালুমিনিয়ামের ভর আসলে 27। তো তোমাদের ভয় পাওয়ার দরকার নেই, এই মানগুলো তোমাদের মুখস্থ না করলেও হবে। এটা আসলে প্রশ্নে দেওয়া থাকবে। তবে আমরা আসলে এই অঙ্কগুলো পরীক্ষা আসলে এইভাবে করব না। এই অঙ্কগুলো যদি পরীক্ষায় আসে তাহলে আমরা এইভাবে করব না। দেখো, আমরা যখন ষষ্ঠ অধ্যায় পড়ব, তখন আমরা এমন একটা জিনিসের সাথে পরিচিত হব, 6.023 × 10⁻23।
তো এটা একটা ব্যাপক সংখ্যা, সরি এখানে মাইনাস না সরি প্লাস, এটা একটা ব্যাপক সংখ্যা। এই সংখ্যাটাকে বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা। তো আমি এখন এই টপিক সম্পর্কে বিস্তারিত কিছু বলবো না, যখন ষষ্ঠ অধ্যায় আমরা পড়বো তখন এই সম্পর্কে আমরা বলবো, আলোচনা করা হবে। তো এটা কেন লিখলাম, এত সংখ্যক কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়ালস সেই মৌলের একটি পরমাণুর ভর গুণ এটা। তো সিম্পলি আমরা যদি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর আমরা দিতে পারবো অ্যাভোগাড্রোর সংখ্যা, অর্থাৎ 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 4.482 ইন্টু 10⁻⁻23। তো এটা ক্যালকুলেশন করে আসবে হলো 26.995, অর্থাৎ 27 গ্রাম। এই অঙ্কগুলো আমি এভাবে দেখাই দিলাম। এখন তোমরা চাইলে আমি আগে যে নেমে দেখালাম সেই নেমে করতে পারো, এই নেমেও করতে পারো, তোমাদের মর্জি। এখানে তেমন কোনো বাধ্যবাধকতা নেই যে এইভাবেই করতে হবে, তোমাদের যেটা পছন্দ তোমরা সেভাবে করতে পারো। তো আমি এটা মুছে দিব, আপেক্ষিক পারমাণবিক ভর। আশা করি এই টপিক সম্পর্কে সবাই বুঝেছো। এবার আমরা আসি আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয়। তো আমাদেরকে প্রথমে জানতে হবে যে আইসোটোপ কি। দেখো এক্স একটি মৌল যার ভর 19, আবার এক্স একই মৌল যার ভর 20, এক্স আরও একটি মৌল যার ভর 21। এখানে এক্স কিন্তু আসলে বাস্তবে কোনো মৌল নয়, এটা আমি প্রতীকী অর্থে এখানে ব্যবহার করেছি। তো দেখো একই মৌলের ভিন্ন ভিন্ন পারমাণবিক ভর, এটা কেন হয়? কেননা এক্স মৌলে প্রোটন সংখ্যা সেম, একমাত্র নিউট্রন সংখ্যা এখানে যা আছে এখানে তার থেকে এক বেশি আছে, +1, এখানে তার থেকে 2 বেশি আছে, +2। তো এইগুলো হলো একে অপরের আইসোটোপ। তো আইসোটোপের সংজ্ঞা আমি কি বলতে পারি? একই মৌলের ভিন্ন ভিন্ন পরমাণু যাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা একই কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে একে অপরের আইসোটোপ বলে। এই ওটা খুবই গুরুত্বপূর্ণ, একে অপরের আইসোটোপ বলে। তো এটা হলো আইসোটোপ। তো আইসোটোপের শতকরা হার, অর্থাৎ প্রকৃতিতে এটা আমি আগের উদাহরণে আসি X19, X20, X21। তো প্রকৃতিতে এই মৌলগুলো কত পার্সেন্টে আছে? এটা ধরো আছে 20%, এটা আছে 40, তাহলে এটাও আছে 40। তো আমি জাস্ট এই কয়টা ইনফরমেশন ব্যবহার করে এই এক্স মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে যাব। সেটা কিভাবে? অনেক বড় বড় করে লেখা হয়ে যায়, তো আমার ইনফরমেশনগুলো লাগবে, আমি এটা আবার লিখবো, সমস্যা নেই, তোমাদের জন্য আমি এটা আবার লিখবো। এখানে আমি লিখবো X19, X20, X21। এই যে পার্সেন্টেজগুলো লাগবে আমার 20%, 40%। তো আমি এটাকে এই মানে যে ভর আছে এই ভরকে আমি ধরে নেব এ, এটাকে ধরে নেব বি, এটাকে সি, এবং এটাকে কি ধরা যায়? এটাকে এক্স তো ধরা যাবে না, এম বড় হাতে দিতে তাহলে সুবিধা হবে তোমাদের, MNO এটা ধরবো। পার্সেন্টটা বাদ দেবো, আমরা শুধু 20টাকে এম ধরবো, কিন্তু এখানে কিন্তু পার্সেন্ট আছে। 40টাকে এন ধরবো, এই 40টাকে ও ধরবো। আচ্ছা ওটা বোধ হয় জিরোর মধ্যে আছে, আমি এখানে ভরাট করে দিই। তো এবার আমাদের সূত্র দেখো, তাহলে এক্স মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হবে এক্স এর মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়ালস এ ইন্টু এম, এম প্লাস বি ইন্টু এন প্লাস সি ইন্টু ও বাই 100।
তো দেখো আমি যদি এখানে মান বসাই তাহলে a এর মান 19 into 20 plus 20 into 40 plus 21 into 40 by 100 এটা সরি কি করি বাই 100। তো দেখো এখানে যে মানটা আসবে সেই মানটাই হবে এই এক্স মোলের আপেক্ষিক পারমাণবিক ভর যে মানটা আসবে এখানে সেটাই হবে এক্স মোলের আপেক্ষিক পারমাণবিক ভর। তো বিষয়টা খুবই সিম্পল, এখান থেকে সেভাবে অঙ্ক আসে না, আমাদের জানার জন্য এটা এখানে করে দিলাম। তোমরা বাসায় একটু প্র্যাকটিস করে নিও। এবার আমি তোমাদের আরেকটা ক্যাটাগরির অঙ্ক এখান থেকে দেখাই। ধরো বইয়ে যেটা আছে, বইয়েটা আছে 51 নম্বর পৃষ্ঠা, 51 নম্বর না সরি 53 নম্বর পৃষ্ঠা। উদাহরণ দেওয়া আছে যে প্রকৃতিতে যদি কোনো মৌলে দুইটি আইসোটোপ থাকে তাহলে প্রকৃতিতে কপারের দুইটি আইসোটোপ আছে, একটা হলো কপার 63, আবার পাশে লিখি তাহলে তোমাদের সুবিধা হবে। কপার 63 আর একটা আছে কপার 65 এবং কপারের আপেক্ষিক পারমাণবিক ভর 63.5। তো এই ইনফরমেশনগুলো আমার দেওয়া আছে। এখন আমার কপারের যে দুইটা আইসোটোপ, এই দুইটা আইসোটোপের শতকরা পরিমাণ ধরতে হবে। তো আমি সিম্পলি প্রথমে যে কোনো একটা আইসোটোপের প্রকৃতিতে শতকরা পরিমাণ x ধরে নেব। ধরে নিই 63, কপার 63 এর প্রকৃতিতে পরিমাণ x%। তাহলে এটার পরিমাণ কত হবে বলো তো? কপার 65 এর এটা হবে 100 মাইনাস x%। তো দেখো আমরা কিন্তু পেয়ে গেছি। এখন আমি এখান থেকে কপারের যে পারমাণবিক ভর আমি জানি সেটা ইকুয়ালস, তাহলে আমরা এখানে সূত্র অনুযায়ী এই 63 সাথে x গুণ করব, 63x প্লাস এটার সাথে এই পার্সেন্ট 65 ইন্টু 100 মাইনাস এক্স, সো এখানে পার্সেন্ট দিয়ে ফেলছি, বাই 100। তো এটা করে আমি এক্সের একটা মান পাবো, এই এক্স ইকুয়াল সরি এটা ইকুয়ালস কত? 63.5। তো এখান থেকে আমি ক্যালকুলেট করে এক্স এর একটা মান পাবো, এক্স এর মান পাবো 75%। তো 75% তার মানে 100 মাইনাস 70, এটা x% মানে এখানে 75 পাবো, 75%। আর এটা তাহলে 100 মাইনাস 75 ইকুয়ালস 25%। তো তোমরা অনুমান করো আসলে বিষয়টা কত সহজ। আশা করি বিষয়টা বুঝেছো তোমরা। এবার যাই মৌলের আণবিক ভর। আসলে এটা তেমন বলার কিছু নাই, আমি জাস্ট একটা সিম্পল উদাহরণ দেব। 2SO4 এটা সালফিউরিক অ্যাসিড। তো এর জন্য আমাকে হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর জানা লাগবে, সালফারের জানা লাগবে, অক্সিজেনের জানা লাগবে, অর্থাৎ আমার প্রত্যেকটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর জানা লাগবে। তো হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 1 ইন্টু দুইটা, এই দেখো হাইড্রোজেন আছে দুইটা, সেই কারণে এখানে আমি 2 দিয়ে গুণ দেবো, প্লাস সালফারের 16 পারমাণবিক ভর, তার মানে এটা 32 গুণ এখানে একটা পরমাণু আছে অর্থাৎ 1, প্লাস অক্সিজেনের 16 পরমাণু আছে 4টা, 98 হবে, 98 গ্রাম। তো এটাই হলো সালফিউরিক অ্যাসিড বা H2SO4 এর আপেক্ষিক পারমাণবিক ভর। তো আশা করি এই অধ্যায়টা আটকে তেমন কিছু নয়, আশা করি সব বুঝেছো। অ্যাট লাস্ট কোনো প্রবলেম হলে কমেন্টে জানা, আমরা তোমাদের জন্য কমেন্ট সেশনে যে প্রশ্নগুলো থাকবে, প্রবলেমগুলো থাকবে, তার জন্য আলাদা একটা আমরা ক্লাস নিব তোমাদের প্রবলেম নিয়ে অনলি। তো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড I hope you enjoyed it and
ইফ ইউ নিউ জাস্ট সরি যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার তো আছেই।